কার্য ভারটাও কি ভাগ করে দেওয়া হবে, যে তোমরা সেবামূলক কাজে তোমরা ওটাতে বলা আছে ওখানে যে উপসমিতি যখন কিছু তাদের কিছু প্রপোজাল দেবে, সেই প্রপোজালটা কিন্তু মেন সমিতি মানে সেটাকে অনুমোদন করবে। যে আজকে উপসমিতির ইচ্ছে হলে যে আমি এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করবো, তো সেটা করতে চলে গেলাম তা না। এটা টোটাল যে সমিতি সদ আশ্রম আছে তার একটা সমিতি আছে, তার উপসমিতি, আমার টোটালটা মিলিয়ে একটা আশ্রম। অতএব তারা নিশ্চয়ই কোনো ইনিশিয়েটিভ নেবে, কিন্তু ইনিশিয়েটিভটা বড়দের একটা অ্যাপ্রুভাল, হ্যাঁ, যে তারা জানলো যে এটা হচ্ছে, তারা তো সবসময় পিছন থেকে সাপোর্ট করার জন্য আছে। হ্যাঁ, তো সেইটা একটা এটা ব্যাপারটা, এটা করা মানে আলাদা ব্যাপারে যে সমিতি আলাদা, সদস্য আশ্রমের সমিতি আলাদা, এটা আলাদা। আমরা টোটাল একসঙ্গে একটা সমন্বিতভাবে কাজ করার চেষ্টা করব, সেই জন্য এটা করব। আচ্ছা মহারাজ, এখন যে আমাদের যে 5 জন যে আছে সমিতির, ওইটাকে উপসমিতি সমিতি হিসাবেই কিছু করবো, নামকরণ করবো কি? হ্যাঁ করবেন, কিন্তু ওই যে বললাম যে সম্পাদক আর সভাপতি যারা বড় আছে তারা সেটা মানে অনুমোদন করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। গাইডলাইন্সে যেসব সদস্য আশ্রম সন্ন্যাসীদের দ্বারা বা শুধুমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত, সেই আশ্রমগুলি সন্ন্যাসিনী বা মহিলাদের দ্বারা পরিচালিত সেই আশ্রমগুলি ব্যতীত আশ্রম যুব বিভাগ উপসমিতিতে কোনো মহিলা সদস্য থাকবে না। যদিও যুব বিভাগ উপসমিতির দ্বারা পরিচালিত বিভিন্ন কর্মসূচিতে মহিলারা অংশগ্রহণ করতে পারে। এখানে যেগুলি আশ্রম সন্ন্যাসীদের দ্বারা পরিচালিত বা মহিলাদের দ্বারা পরিচালিত নেই আমাদের, কিন্তু এই যে ব্যতীত কথাটা এখানে আছে, তার মানে অন্য আশ্রমগুলি যেগুলিতে মহিলা সদস্য আছে যুব বিভাগে, ওইখানে ওই উপসমিতিতে মহিলা থাকবে না, তাই তো? ব্যাপারটা হচ্ছে শুনুন, ব্যাপারটা এখন মহিলাদের রাখা হবে না উপসমিতি। না, আপাতত এখন এটাই আছে। কারণ হচ্ছে ধরুন আজকে আপনাদের এখানে আমরা হচ্ছে কি জানো তো, একটা জিনিস আস্তে 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 ডেভেলপ হয়, তো এটা এখন ডেভেলপিং স্টেজে আছে। এটা এখন যে পুরোপুরি ফাইনাল যে এটাই সব কিছু তা না। এখন আমি প্রবলেম গ্রাউন্ড রিয়ালিটিটা বলছি। ধরুন কোনো আশ্রমের কোনো মহিলা কোঅর্ডিনেটর থাকলো, আছেন যুব সমিতি। এখন এই আশ্রমে যখন অনুষ্ঠান হচ্ছে তখন তাকে আসতে হবে, দূর থেকে আসবেন, সেই আশ্রমের হয়তো সেই মহিলাকে রাখার ফেসিলিটি নেই। অতএব কিছু কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম আমরা এখনো ফেস করছি। ইন ফিউচার হয়তো এটা আবার চেঞ্জ হবে। এখন ব্যাপারটা যে কোনো সংবিধান মানেই সেটা নয় যে একবারে সেটা চেঞ্জ করা যাবে না, সময়ের সঙ্গে সঙ্গে সংবিধান চেঞ্জ হয়। অতএব এটা এখন আছে, ইন ফিউচার এটা হয়তো চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট। আচ্ছা মহারাজ, আমি একটা কথা জানতে চাইছি আর কি, যুব উপসমিতি যেটা হচ্ছে প্রত্যেকটা আশ্রমে, আমাদের নগাঁও আশ্রমে আমরা তৈরি করেছি, সেই যুবকরা আজকে আসছেন আমাদের সাথে। এখন আমি একটা কথা জানতে চাই যে যুব উপসমিতি তাদের কোনো আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে কি? তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে কি? না, আশ্রমের একই অ্যাকাউন্ট থাকবে। যে আশ্রমের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে চলবে, একই অ্যাকাউন্টে মেনটেন হবে, একই ডেবুক হবে। ওটা যেমন আপনার যে ভাউচারের ভেতরে আপনি ডিফারেন্ট অ্যাকাউন্ট করতে পারেন যে যুব পরিষদ, কিন্তু আশ্রমের যে ব্যাংক অ্যাকাউন্ট একই থাকে, একই। ঠিক আছে, আপনারা যে কাজটা করছেন ওরা সেই কাজটা আপনাদের হেল্প করবে। আচ্ছা ঠিক আছে। আমি প্রথম যখন বলছিলাম আপনি যে ওদেরকে এবার আমরা সবাই অনেকটা পেছনে আছি, তো এবার আসো, পরে না আবার ডিসকাস করবো। এবার এরপরে আছে আমার একটা প্রশ্ন ছিল যে আমরা প্রত্যেকটি আশ্রমে যুব বিভাগ করছি, কিন্তু দেখা গেছে অনেক আশ্রমে এর আগে থেকে বিবেক বাহিনী, যেরকম আমি গড়গাঁও আশ্রমে রিপ্রেজেন্ট করি, এখানে বিবেক বাহিনী
আছে এবং কাজ করছে, এরকম অন্যান্য আশ্রমও আছে। তো এবার এই আগে যেসব কমিটি ছিল, বিবেক বাহিনী বা যে অন্য নামে খুলেছে, এটা কি হবে? এর উত্তর তো মা দিয়ে গেছেন যে আমরা ভাঙতে আসিনি, গড়তে এসেছি। কোনো কিছু ভাঙবেন না, একটা আশ্রমে ভালো কাজ চলছে সেটা তো চলুক না, সেটা চলবে, ঠিক আছে। বিবেক বাহিনী, কারো বালক বাহিনী, সহায়তা ভঙ্গ যেমন চলবে ঠিক তেমনই চলবে। এটি তার সঙ্গে আরেকটা জুড়ে দেওয়া হচ্ছে, বুঝতে পেরেছি? ওদের পিরিয়ডটা কি হবে, জানুয়ারি টু ডিসেম্বর না এপ্রিল টু মার্চ? যেমন ধরুন আমরা যে রিপোর্ট পাঠাবো, আমরা কি জানুয়ারি ডিসেম্বরের থেকে রিপোর্ট পাঠাবো? এটা পরে বলবো। আচ্ছা, আরেকটা আছে মহারাজি, এই যে যুব বিভাগে যে দুজন করে সদস্য এসেছে, এরা কি যুব পরিষদের বোনাফাইড মেম্বার হবে, না আমরা চেঞ্জ করে করে নিতে পারবো? প্রত্যেকবার একজন সঞ্চালকের সঙ্গে ভিন্ন ভিন্ন ছেলেদের নিয়ে যেতে পারবো? এটা আপনার ঘরের ভেতরের ব্যাপার, আপনার ছেলে ঠিক করবেন। আজকে কেমন চলছে বা একে হয়তো খুব এখন দু একজন আগে তার কর্মকাণ্ড, তাদের নিজস্ব জীবনও তো আছে, সে আর কর্মকাণ্ড সামলে পাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে সে বলবে না আমার বদলে এ আসলে ভালো। তো এটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এ চলছে, ঠিক আছে। আরেকটা কথা মহারাজি, এই যুব বিভাগের তো কোনো প্যাড বা সাইনবোর্ড কিছুই হবে না? যা আশ্রমের আছে সেম, ওই যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট না, এমনকি যুব পরিষদ না নিজের লেটার হেডও ইউজ করবে না, আশ্রমের লেটার হেডই ইউজ করবে। ধন্যবাদ মহারাজ। এখন আছে মহারাজ, আমি একটা ছোট্ট কনফিউজে পড়ে গেছি। যে কোনো একটা আশ্রমে কোঅর্ডিনেটর তো কম্পালসারি, কিন্তু কোঅর্ডিনেটর থেকে যখন কনভেনার করা হলো, সেই আশ্রমে কি আবার কোঅর্ডিনেটর দেওয়া হবে? সে যদি সামলাতে পারে তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, যদি না সে যদি পারে সামলাতে পারে তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, যদি না হয় কোঅর্ডিনেটর সেটা বললাম, যদি বলছে না আমার এতটা কাজ সামলাতে গেলে এটা পাচ্ছি না আশ্রমের কাছে, এখানে আর একটু আমাকে হেল্প করলে সুবিধা বা করুক, আমি তাকে হেল্প করবো, সেটা করতে। ধন্যবাদ। এরপর আছে আমি আমার প্রশ্ন ছিল, হ্যালো প্রণাম মহারাজজি। সদস্য 4 জনকে, যে কমপক্ষে 4 জনকে সিলেক্ট করা হয়েছে, এখানে কি মানুষ হ্যালো এখানে যে আলাদা 4 জন যুব 4 জন মানুষকে অ্যাড করা হয়েছে, এখানে কি আরো মানুষকে অ্যাড করা যাবে? লেখা তো আছে কমপক্ষে 4 জন, কমপক্ষে 4 জন, বেশি পক্ষে 4 জন লেখা নেই। হ্যাঁ, আমি যদি আরো 3-4 জনকে অ্যাড করতে তো 30 জনকে নিয়ে আয় ভাই, তো করা যাবে। মিনিমাম 4 লেখা আছে, ম্যাক্সিমাম লেখা নেই। আরেকটা কথা ছিল, যদি আমরা কিছু একটা কাজ করতে যাই, সাপোজ যোগা ধ্যানের যদি কিছু করতে চাই, আমরা কোনো একটা ভালো একটা মাস্টার দিয়ে অল্প টাকা খরচা হতে পারে, যদি ফান্ডের কাছে টাকা না থাকে, আমরা যদি বাইরে কোনো একজন তাকে টাকা ফান্ডে এনে কাজ করে করা যাবে? ওটা করা যাবে, মানে বললাম যে ওই আশ্রমের তুমি হচ্ছে আশ্রমের অনুমোদনটা লাগবে। হ্যাঁ, তোমার ইচ্ছে হলো তুমি কাউকে নিয়ে চলে এলে, আর 10 জনের 500 টাকা তুলে নিলাম, ওকে দিয়ে দিলাম, মিটে গেল, ব্যাপারটা তো না। পুরো জিনিসটা আশ্রমের অনুমোদিত হওয়াটা প্রয়োজনীয়। যে কোনো স্টেপ, যে কোনো কাজ, যেটা একটা আশ্রমের কাজ, হ্যাঁ, ঠিক আছে। তো ফান্ডটা আশ্রমে এনে পুরো আমরা কাজটা করাতে পারবো। হ্যাঁ, তো সেই আশ্রমের সম্পাদক সঙ্গে কথা বলে যে কাকু যেটু যাই বলে যে কাকু এটা করলে ভালো হয়, এর জন্য আমরা এখান থেকে পয়সা পাও, আশা করি এদিকেও আপত্তি করবো। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের যেখানটা আমরা যুব বিভাগ গঠন করেছি, সেখানে বেশিরভাগ ছেলেমেয়ে কিন্তু স্টুডেন্ট। হ্যাঁ, 2 নম্বর আরেকটা কথা আমি জানতে চাই, যে যারা সদস্য হবে তারা যে রামকৃষ্ণ মঠ এবং মিশনের দীক্ষিতই হতে হবে না রামকৃষ্ণ? It is preferable, not compulsory. ঠিক আছে, it is preferable. এবার একটি ছেলে আসলো, সে সদস্য হলো, সে তো সংস্পর্শে আস্তে আস্তে তার মধ্যে চেঞ্জ আসবে, তারপর সে দীক্ষা নেবে। অর্থাৎ দীক্ষিত যে হতে হবে কোনো বাধ্যবাধকতার কথা নেই। পরবর্তী যেতে যাচ্ছি আমরা। এখন আছে যুব পরিষদ ও যুব বিভাগের কর্তব্য পারস্পরিক সম্পর্ক। এখানে বক্তা শ্রী অঙ্কিত দাস, রামকৃষ্ণ সোসাইটি ডিমাপুর, উত্তর পূর্বাঞ্চলে রামকৃষ্ণ বিবেকানন্দ যুব পরিষদের কনভেনার।
হবে। আচ্ছা, অলরেডি সকাল থেকে আমরা সবাই বসেছিলাম, সবাইকে সবকিছু আমাদের এই কি বলে আমাদের যুবা পরিষদের কি কনস্টিটিউশন, যুবা বিভাগের কি কনস্টিটিউশন অলরেডি মহারাজরা বুঝিয়ে দিয়েছে ভালো মতন। আমাদের ভাইস প্রেসিডেন্ট যুবা পরিষদের যে উনিও ভালো মতন বুঝিয়ে দিয়েছে। তো আমি মানে একটা জিনিস মানে পড়ে বা দেখে একটা জিনিস 4টা পয়েন্ট আউট আমি করেছি, যেটা এখানে আমরা স্টার্টটা কেমন করে করবো, হাউ টু স্টার্ট, মানে জিনিসটা স্টার্ট কেমন করবো, নিজের বিভাগে গিয়ে কাজ কি করব, কেমন করে করব। আজকে তো এখানে সব কিছু কনস্টিটিউশন রুলস কেমন করে কি করতে হবে কি সব বোঝা হয়ে গেছে, বাট হাউ টু স্টার্ট, ঠিক আছে না? সো নাম্বার পয়েন্ট 1, মেক ইউর সেলফ এডুকেটেড। সো যত কোঅর্ডিনেটররা আছে যুবা বিভাগের, সো মেক ইউর সেলফ এডুকেটেড ইন দ্য সেন্স মানে কি নিজেকে আগে বুঝো জিনিসটা কি করতে হবে। ইন দ্য সেন্স স্বামীজির বই পড়ো, তারপরে কি কাজকর্ম দেওয়া আছে কনস্টিটিউশনে কি কি পাঠ্যচক্র করতে হবে ওইসব করো, মেডিটেশন করতে হবে ওটা করো। বাট এরকম মানে স্টার্ট এ লিটিল, ছোট থেকে স্টার্টটা করো। তোমাকে দেখে তোমার সঙ্গে যে আরো 4 জন আছে ওরা মানে ইন্সপায়ার হলে ওরা তোমার সঙ্গে করে, বাট স্টার্টটা এরকম করে করো। সেকেন্ড, আমি বলবো ফলো ইনস্ট্রাকশন অফ রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ, যুবা পরিষদে যে ইনস্ট্রাকশন যেরকম বলা আছে, যে মহারাজ প্রথমে বলেছে যে তুমি একটা করছো ও একটা করছে, এরকম না। যেটা ইনস্ট্রাকশন দেওয়া আছে ওই ইনস্ট্রাকশন হিসাবেই করবে, যতটুকু বলা আছে অতটুকুই করবে। যদি এর থেকে বেশি কিছু করতে তো ডিসকাশন করে পারমিশন নিয়ে তারপরে, মানে খোলা গরুর মতন এরকম না যে মনে যা আসলো তাই করলাম, এরকম না। 3 নম্বর, কমিউনিকেট উইথ ইচ যুবা বিভাগ। মানে জিনিসটা কি, এটাও আমাদের একটা ক্লাসরুমের মতো, হ্যাঁ। তো এখানেও যেরকম স্টুডেন্ট এভারেজ থাকে, গুড থাকে, ভেরি গুড থাকে, তো যখনই কোনো স্টুডেন্ট যখন ভালো কিছু করে তো ওর থেকে আমরা একজনের সঙ্গে কমিউনিকেট করলে জিনিসটা জানতে পারি যে তোমার এখানে কি হচ্ছে, তুমি কেমন করে স্টার্ট করলে, তুমি কোনো প্রবলেম পাচ্ছ তো ওটা ওর সঙ্গে ডিসকাস করলে ইউ ক্যান লার্ন, তোমরা নিজেই বুঝতে পারবে, তারপরে তুমি জানতে পারবে। নাম্বার 4টা হলো ওয়াচ অ্যান্ড লার্ন, দেখে শিখা। হ্যাঁ, যখন তুমি দেখবে যে ওই যুবা বিভাগটা এই কাজটা করছে, কেমন করে করছে, কি করে করলো, তুমি দেখবে, দেখে শিখবে। দেখার পরে দিয়ে যখন জিনিসটা বুঝবে যে স্টার্টিং কোন থেকে হলো, কোনখানে শেষ হলো, জিনিসটা বুঝবে, তুমি করতে পারবে। এটাই আমার বক্তব্য ছিল, এটা বলে আমি ধন্যবাদ। এখন আছে ভাষণ স্বামী আদিবিদ্যানন্দজি মহারাজ। উনি বিষয় হলো যুব পরিষদের কনভেনার এবং যুব সঞ্চালকদের কর্তব্য, এর উপরে উনি বক্তব্য রাখবেন। আমি ডাইরেক্টলি টপিকে আছি, কারণ আমি ওই খুব বেশি যে ভাষণ দিতে পারি না, কনভারসেশন হলে আমার পক্ষে সুবিধা হয়, যে মানে তাতে কি হয় দুপক্ষের আদান প্রদান চলে, তাতে আমার ধারণা তাতে আমাদের কনসেপশন আরও ক্লিয়ার হয়। তো আমি এখানে বলি যে আমাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে কনভেনার এবং যে সঞ্চালক যারা আশ্রমে তাদের কীভাবে চলতে হবে বা তাদের পারস্পরিক সম্পর্ক কী হবে। তো প্রথমে এই কনভেনার সম্বন্ধে কথা বলি। আমার মনে হচ্ছে যে কনভেনার হচ্ছে একটা সুতোর মতো। কোন সুতো না, একটা মালা একটা সুতো দিয়ে গাঁথা হয়। তো কনভেনারের কাজটা খুব কঠিন, কারণ এই আশ্রমের জন্য প্রত্যেকটি আশ্রমের যুব পরিষদ, যুব বিভাগ একটা মালা, এবং তাকে গেঁথে তাকে ধরে রেখেছে একটি সুতো, যে সুতো থেকে কেউ দেখতে পায়। লোক সুন্দর মালাটি দেখে, সুতোটি কেউ দেখতে পায়, কিন্তু সুতোটি ছাড়া মালাটির কোনো অস্তিত্ব নেই। অতএব কনভেনারের কাজটি খুবই একটু কঠিন কাজ, কারণ সবাইকে ধরে রাখতে হবে, সবাই ঠিকঠাকভাবে চলছে নাকি, তাহলে মালাটি সুন্দরভাবে তৈরি হবে। আরেকটা হচ্ছে যে আমার যে ধারণা, যে ধরুন আজকাল আমাদের যে জীবনে টেকনোলজি হচ্ছে পারে, তো টেকনোলজিকে কীভাবে ইউজ করবো। আমার কাছে সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়াটা আমি কীভাবে ইউজ করবো। প্রত্যেকটি জিনিস বলছেন যে প্রত্যেকটি জিনিসের একটা পজিটিভ সাইড আছে, একটা নেগেটিভ সাইড আছে। তো দ্যাট ইজ ডিপেন্ডিং অন মি দ্যাট হাউ আই এম ইউজিং দ্যাট প্ল্যাটফর্ম। তো সেই জন্য কনভেনারের কাছে আমরা রিকোয়েস্ট যে সেই জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে, এবং প্রত্যেকটি আশ্রমকে যে সঞ্চালক আছে তাদের সঙ্গে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ কানেকশন করে নেন। তাতে কী হবে যে প্রত্যেকটি আশ্রমে না একটা আশ্রমের সঙ্গে কানেক্টেড থাকবে, এবং তাতে নিজস্ব কিছু আইডিয়া
সে দিল এবং সেটা মনে হতে পারে যে কোথাও একটা আইডিয়া ডেভেলপ হলো, সেই আইডিয়াটা আরও সবাই অ্যাডাপ্ট করতে পারবে। কিন্তু এতে কনভেনারের কাছে যেমন অ্যাডমিনের দায়িত্ব থাকে, সেই দায়িত্ব অনুযায়ী দেখতে হবে যেন আমার যে কারণে হোয়াটসঅ্যাপ গ্রুপটি তৈরি সেটি যেন ওতেই সীমাবদ্ধ থাকে, তাতে যেন ইলেভেনের অন্য কিছু টপিক চলে এলো সেগুলো নিয়ে ডিসকাস হলো, বড় চিন্তা বড় চর্চা হলো, সেটি যেন না হয়। প্রত্যেকটি মানুষের ভুল ত্রুটি আছে, আমার আছে, তোমার আছে, সবার আছে, সেটা নিয়ে কালচার করাটা আমার জীবনের উদ্দেশ্য নয়। আমি মানুষের কাছে পজিটিভ জিনিসটা নেব, অতএব সেটি করা খুব দরকার। সোশ্যাল মিডিয়া একটি প্ল্যাটফর্ম, যাকে কিভাবে ইউজ করছো। আশ্রমের যে কাজ হচ্ছে, আশ্রমের মোস্ট অফ দ্য পিপল হ্যাভিং এ ফেসবুক পেজ, আশ্রমের একটা ফেসবুক পেজ করা হবে, তাতে কি পাঠ হলো, তাতে কি কাজ হলো, এটা লোককে জানলে লোকে আরো উদ্বুদ্ধ হবে, আরো লোকের কাছে আসতে আসা আছে। অনেকে আছে মানুষ আমি দেখতে পাই যারা একটু সুযোগ খোঁজে যে আমি কার সঙ্গে যোগাযোগ করবো, কি করবো বুঝতে পারি, কিন্তু তাদের সঙ্গে কানেক্টেড হওয়া, যত আমি বেশি লোকের সঙ্গে কানেক্টেড হবো ততই ভালোভাবে কাজ করতে পারবো। এইটি হচ্ছে প্রত্যেকটি আশ্রমের যে যুব সঞ্চালক আছে তার কাজ, যে আমি কি করে লোকের সঙ্গে কানেক্টেড হব। এবং এই যে ধরো একটা হতে পারে কি যে এখন একটু গ্যাপ থাকতে পারে প্রবীণদের সঙ্গে প্রবীণদের, তাদের সঙ্গে কি করে কোঅর্ডিনেশন করে চালাবো, আমাকে সকলকে নিয়ে চলতে হবে, সেইভাবে চালাতে হবে। আরেকটা হচ্ছে যে আশ্রমের সঞ্চালককে দেখতে হবে যে আশ্রমের রেগুলার অ্যাক্টিভিটি থাকে, এটি সঞ্চালকের বড় কাজ। কিন্তু এই দুটি কাজ, একটা হচ্ছে যে তার পাঠচক্রে কি কি বই পড়া হবে। এখন আমি দেখেছি যে বিভিন্ন জায়গায় পাঠচক্র হয়, একটা হচ্ছে কি কিন্তু একটু বললো যে কে বললো যে তাহলে কি হবে, দুটো কাজ আলাদা হবে। হ্যাঁ হবে। আশ্রমের যেমন রেগুলার অ্যাক্টিভিটি, তাদের সন্ধ্যাবেলা পাঠ বা সকালে পাঠ যা আছে, আমাদের যুবক যারা, সেই যুবকরা কিন্তু তারা একটা আলাদা করে শুধু যুবকদের জন্য পাঠচক্র করতে হবে। এবং তাতে আমার ভারত অমরভারত, ভারত ইংলিশ ভার্সনটা অর স্বামী শিশু সংবাদ বা অন্য কিছু বই এদের কিছু লিস্ট করে দেওয়া হচ্ছে, সেগুলোকে রেগুলার বেসিস পড়তে হবে এবং নিজের মধ্যে ডিসকাস করতে হবে। আমরা তো সবাই পড়াশোনা করার সময় বলছি আমরা কি করতে চলি রে, গ্রুপ স্টাডি করতে চললাম। কি স্টাডি করতে চললাম জানি না, কিন্তু যাচ্ছি। তো গ্রুপ স্টাডি করলে সত্যি কিন্তু মানুষের উপকার হয়। গ্রুপ স্টাডির নাম করে গিয়ে বাইরে গিয়ে নদীর পাড়ে গিয়ে আড্ডা মারা নয়। তো সেইটা গিয়ে সেখানে গিয়ে যাতে করলে হবে কি পারস্পরিক, যে আমি একটা জিনিসের মানে এইভাবে বুঝছি, অন্য কোনো একটা হয়তো মানেটা অন্যভাবে বুঝছে। অর্থাৎ যুবকদের জন্য রেগুলার পাঠচক্র হওয়াটা দরকার, এবং সেটা সময় এবং দিন এটি কিন্তু খুব মানে হবে। মানে আজকে 5 জন জুটলাম, চল একটু পাঠ করে নিই, ব্যাপারটা তা না। আমার যদি রবিবার দিন বিকেল 4টে হয়, তো রবিবার দিন বিকেল 4টেই হবে, যে একজনই আসুক বা দুজনই আসুক, তাতে কি রেগুলারিটি মেনটেন হবে। নাহলে ইরেগুলার ওয়েতে করলে হবে কি পুরো জিনিসটা আস্তে 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 বন্ধ হবে। অথবা রেগুলারিটি মেনটেন করাটা খুব দরকার। 2 নাম্বার হচ্ছে যে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে নিজেকে জড়িত করা। 1 নম্বর হচ্ছে আশ্রমের অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত হওয়া, এবং এছাড়া যুবকরা যদি নিজে থেকে কিছু করে সেই অ্যাক্টিভিটিটাকে প্রবীণদের সাপোর্ট করা এবং সেই অ্যাক্টিভিটিটাকে আগে নিয়ে যাওয়া। মানে ধরো যেমন হলো যে যেটা আমাদের কনভেনারের দায়িত্ব, যে মনে হলো যে আমার এই যে ভাবপ্রচার অঞ্চলের এই পোর্শনটায় একটা ফ্লাড হয়েছে, তাহলে সে করবে কি বাকি সবাইদের বলবে বাবা কে কজন আসতে পারবে, চলো একসাথে যাই, ওখানে লোক কাজ করে আসে, মানুষের সেবা করে আসে। 10 দিন 5 দিন যার যেরকম হবে নিজের সময় অনুসারে, পারছে না সে বল আমার হয়েছে ওই মানে আমি আমি আসামের জেলা সম্বন্ধে অতটা ওয়াকিবহাল না, যে ধরুন একটা কোনো একটা জেলাতে হয়েছে, আমরা যেতে পারছি না, অন্য জায়গাতে করবো কি সে শহরের মধ্যে বা গ্রামের মধ্যে করে কিছু কালেকশন করে গাড়িতে করে ওখানে পাঠিয়ে দিল। এই যে একটা ব্যাপারটা পরিচালনা পারস্পরিক যেন আমরা একে অপরকে হেল্প করছি, এই জিনিসটা থাকাটা খুব দরকার। এই বন্ধনটা যত দৃঢ় হবে তত দেখবেন আপনাদের এই যুব পরিসরের কাজকর্ম আরো বেশি ভালো হবে, এবং আরো যুবকরা উদ্বুদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে আসবে, যুবকরা আসবে, তাদের রেগুলারাইজ করে গাইড করে প্রপার চ্যানেলে করে দাও। এইটা হচ্ছে কাজ। তো এর পরের টপিকটা আছে যে একটু ধ্যান সম্বন্ধে আলোচনা করা। তো এই ধ্যানের ব্যাপারটা হচ্ছে যে শুধু আমরা পড়বো না,
আজকালকার জীবনে সবার প্রবলেম হচ্ছে একটাই কথা বলে, মহারাজ কনসেন্ট্রেশন ডেভেলপ হচ্ছে না। ভাই কনসেন্ট্রেশন ডেভেলপ করতে গেলে একদিনে হয় না। বলে যে ধ্যান কিরকম হবে, ধ্যান হবে তৈল ধারাবত। তৈল ধারাবত মানে কি, যখন আমরা একটা জায়গা দেখবেন বাড়িতে মায়েরা তেল ঢালে না, যেন একটা ধারা পড়ে যাচ্ছে, তাতে কোনো নিরবিচ্ছিন্ন ভাব। এইটা প্রথমে আসবে না। প্রথমে আসবে জলের ধারা। জলের ধারা কিভাবে পড়ে, ড্রপ বাই ড্রপ, ড্রপ বাই ড্রপ। তো এই জন্য আমরা যেমন রেগুলার যে পাঠ করব এবং তার সঙ্গে সঙ্গে একটু ধ্যান করব। এই ধ্যান করার ব্যাপারে হচ্ছে যে যারা আশ্রমের দীক্ষিত সদস্য, তাদের তো গুরু নির্দিষ্ট পথে তারা ধ্যান করবে। কিন্তু এই যে আপনি একটু আগে বললেন যে হয়তো কেউ দীক্ষিত নয়, সে স্বামীজির কথা শুনে এসেছেন, তো সে কি করবে? তার জন্য আমাদের বেলুড় মঠ থেকে একটি সুন্দর ধ্যানের গাইডলাইন দেওয়া হয়েছে যে সে কিভাবে ধ্যান করবে। তো সেইটা আমি একটু পড়ে শোনাচ্ছি। যে এটা এইভাবে করলে তাদের ঠিক একটু যেন তাদের একটু কনসেন্ট্রেশন ডেভেলপ হবে, তাদের জীবনের আত্মিক উন্নতি ঘটবে। এটা দেখুন সবাইকে দেওয়া হয়েছে পেজটা, অবভিয়াসলি বাংলাতে আছে। যদি কারোর বাংলা পড়তে হয়তো অসুবিধা, তো সেটা আমরা ফিল করেছি। তো নেক্সট টাইম থেকে আমরা চেষ্টা করবো যে যেন বাইল্যাঙ্গুয়াল হয়। তো আজকে যেহেতু বাংলায় আছে, বাংলাতেই পড়ছি। হ্যাঁ, তো আমরা প্রথমে হচ্ছে একটা আমার আসন, স্থির হয়ে মাথা স্থির হয়ে মাথা ঘাড় সিট দ্বারা সোজা হয়ে বসতে হবে, স্বাভাবিকভাবে বসতে হবে, কাট নয়, আবার তাছাড়া ভাবেও নয়। মানে যেমন পদ্মাসনে বসতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই, নিজের কমফোর্টেবল আসনে বসতেই হবে। এবং এরপরে আমরা পরব্রহ্মের কাছে প্রার্থনা করবো সমবেতভাবে যে এক অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম সর্বভূতে বিরাজ করছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বত্র তিনি পরিব্যাপ্ত, সবকিছু তার দ্বারা আচ্ছাদিত। তিনি সব স্বরূপ, চৈতন্য স্বরূপ ও আনন্দ স্বরূপ। তিনি জ্ঞান স্বরূপ, পবিত্রতা স্বরূপ ও পূর্ণতা স্বরূপ। তিনি আমার আত্মা, আমার প্রকৃত আমি। তিনি আমার সর্বব্যাপী ভগবান এবং শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ ও শ্রীরামকৃষ্ণ প্রভু নরদেহধারী অবতার। আমি তার কাছে এই প্রার্থনা মন্ত্র দ্বারা শক্তি প্রার্থনা করছি। সময় ভগ্ন করে এই প্রার্থনা করতে হবে। তেজস্বী তেজময়ী দেহি, বীর্যমসি বীর্যময়ী দেহি, বলমসি বলময়ী দেহি, ওজসি ওজময়ী দেহি, মন্দুরসি মন্দুময়ী দেহি, সহসি সহময়ী দেহি। এই বাংলা ব্যাগটা লেখা আছে, পরে এটা আত্মস্থ করে দিতে পারলে যখন এই মন্ত্রটি বলবে তোমরা, তখন মনের মধ্যে এই যে মানেটি আছে এই ভাবটি ভেতরে আনতে হবে। এবং তারপর সকলের জন্য মঙ্গল প্রার্থনা করতে হবে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। দুর্জনঃ সজ্জনঃ ভূয়াৎ, সজ্জনঃ শান্তি আপ্রাপ্নুয়াৎ, শান্তো মুচ্যেত বন্দেব, মুক্তশ্চ অন্যান বিমোচয়েৎ। এরপর যদি বলা হচ্ছে সহজ প্রাণায়াম, স্থির হয়ে মাথা ঘাড় সিট দ্বারা সোজা রেখে বসতে হবে। কাট হবে নয়, আবার গা ছাড়া ভাবেও নয়। মনে মনে ওম বলতে হবে, দু নাক দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস নিতে হবে। শ্বাস ভেতরে চেপে না রেখে মনে ওম বলতে বলতে দু নাক দিয়ে নিঃশ্বাস ছাড়তে হবে। এরকম 5 বার করতে হবে। এই প্রাণায়াম সম্বন্ধে কথা আছে যে যেটুকু খুব স্বাভাবিক সেটুকু করবে, অতিমাত্রায় প্রাণায়াম প্র্যাকটিস না করলে ভালো। কারণ স্বামীজি বলছেন রাজযোগে যে রাজযোগ খুব ভালো জিনিস, কিন্তু সেটি খুব যে যার এক্সপিরিয়েন্স আছে তার কাছে বসে শিখতে হয়। সেহেতু যেটুকু প্রাণায়াম বলা হচ্ছে ওটুকু করবে, তার উপরে আর করবে না। যার যদি কারোর ইচ্ছে থাকে সে তাহলে প্রপার ওয়েতে শিখে করলেই ভালো। ধ্যান সম্বন্ধে প্রাথমিক কয়েকটি জ্ঞাতব্য। হিন্দুরা মনে করেন
এক সচ্চিদানন্দ ব্রহ্মই বিভিন্ন দেব দেবীর মূর্তি ধারণ করেন, আবার রাম, কৃষ্ণ, চৈতন্য প্রমুখ অবতার হয়ে আসেন। ধ্যানের সময় আমরা যে দেব দেবী বা অবতারের ধ্যান করি না কেন, তিনি ব্রহ্মেরই নাম রূপধারী সাকার মূর্তি, তিনি ব্রহ্মই। শ্রীরামকৃষ্ণ সহজ উপমা দিয়ে বলছেন, ওম থেকে শিব, ওম থেকেই কালী, ওম রাম। ওমকারকে ব্রহ্মের প্রতীক বলে বলা হয়, অর্থাৎ ব্রহ্মই শিব, কালী প্রভৃতি দেবদেবী হয়েছেন। আবার ব্রহ্মই রাম, কৃষ্ণ, রাম ও কৃষ্ণ প্রভৃতি অবতার হয়েছেন। আমাদের ধ্যান আসলে ব্রহ্মেরই ধ্যান। ব্রহ্মের ধ্যান করে আমরা নিজেদের ব্রহ্ম স্বরূপকে ফিরে পাওয়ার চেষ্টা করি। ধ্যান করার সময় ইষ্ট মনকে জ্যোতির্ময়, আনন্দময়, ভালোবাসাময়, সবচেয়ে আপনার জন ভেবে ধ্যান করতে হয়। যারা কোনো মূর্তি ধ্যান করতে ইচ্ছুক নন, তারা ওঙ্কারের ধ্যান করতে পারেন। ধ্যানের সময় ওঙ্কারকে পবিত্রতা, জ্ঞান, জ্যোতি ও আনন্দের অনুভূত মূর্তি ভেবে ধ্যান করবেন। ধ্যানের আগে ভগবানের কাছে প্রার্থনা সমবেত হবে। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বম মম দেব দেব। তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার জ্ঞান, তুমি আমার ঐশ্বর্য, হে সর্বদেব দেবীর অধীশ্বর, তুমি আমার সর্বস্ব। হে প্রভু, হে জননী, আমি তোমাকে আমার অন্তরে দেখতে চাই। আমার মনকে শান্ত করে দাও, সর্ববিঘ্ন দূর করে একমাত্র তুমি আমার হৃদপথে বিরাজ করো। ধ্যান। এবার চোখ বুঝে ভাবতে হবে, জ্যোতির্ময় ভগবান শ্রীরামকৃষ্ণ অথবা রাম ও কৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য বা অন্য দেবদেবী যিনি আমার প্রিয়, আমার হৃদয়ে বসে আছেন। আমি যেদিকে মুখ করে তাকিয়ে আছি, তিনিও সেদিকে তাকিয়ে সহাস্যে জ্যোতির্ময় মূর্তিতে ভালোবাসায় ভরপুর হয়ে বসে আছেন। এই ভেবে এবার সাধ্যমতো কিছুক্ষণ ধ্যান করতে হবে। কেউ 10-15 মিনিট বা কেউ 1 ঘন্টা, কেউ বা 2 ঘন্টা, তারও বেশি ধ্যান করে। তবে প্রথমে 1 ঘন্টা 2 ঘন্টা করার ধ্যান করার চেষ্টা উচিত না। ধ্যানের সময় হঠাৎ করে বাড়াতে নেই, ধীরে ধীরে কতটা সহ্য হয় বুঝে বাড়াতে হয়। প্রতিদিন একই দেবদেবীর ধ্যান করা উচিত। দিনের মধ্যে ভোর ও সন্ধ্যায় ধ্যান করার উপযুক্ত সময়। কিন্তু ওই 2 সময় অসুবিধা থাকলে অন্য কোনো সুবিধাজনক সময় ধ্যান করা যেতে পারে। ধ্যান একদিনও বাদ দিতে নেই। এরকম কখনো করতে নেই যে একদিন 2 ঘন্টা করলাম আর পরের দিন বসলামই না। এর চেয়ে এবার অনেক ভালো অল্প সময়ের জন্য হলেও প্রতিদিন ধ্যান করা। যারা দীক্ষা নিয়েছেন, গুরু যেমন বলেছেন তারা তেমনভাবে ধ্যান করবেন, এবং গুরু যার ধ্যান করতে বলেছেন তারই ধ্যান করবেন। যারা পরে দীক্ষা নেবেন তারা গুরু যেমন করবেন সেভাবেই ধ্যান করবেন। ধ্যান জপের ফল সমর্পণ। ধ্যান করার পরে মনে মনে বলতে হবে, প্রভু তোমার কৃপা, তোমার শক্তিতে আমি এতক্ষণে প্রার্থনা, জপ, ধ্যান করলাম, এসবের সমস্ত ফল তুমি দাও। আমার শুধু পবিত্রতা দাও, তোমার পাদপদ্মে শুদ্ধ ভক্তি দাও। এরপর সমবেতভাবে সকলের মঙ্গল প্রার্থনা করে ঠাকুর মশান্তির জয় দিয়ে উপাসনা সমাপ্তি। জগতের কল্যাণ করো, শত্রু মিত্র জাতি ধর্ম দেশ নির্বিশেষে সকলের কল্যাণ করো। सर्वे भवन्तु सुखिनो, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। दुर्जनो सज्जनो भूयात्, सज्जनो शान्तिमाप्नुयात्, शान्तो मुच्येतो वन्दे मुक्तश्च बन्धान् विमोचयेत्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामीजी महाराज जी की जय। स्वामीजी जयर पर पूर्ण স্থানীয় পূর্ণ নদীর ও স্থানীয় দেবতার জয় যে কেন্দ্রে যেমন প্রচলিত আছে সেইভাবে হবে। এই ধ্যানের এই পদ্ধতিটি শ্রীরামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রয়াত ভাইস প্রেসিডেন্ট স্বামী ভবানন্দজির নির্দেশে প্রস্তুত ও তার দ্বারা অনুমোদিত। তো এই যে বললাম যে প্রত্যেক দিন আজ আমরা বইকে একটা করে পাঠ করবো, পাঠের কিন্তু আমরা পরে আমরা সমবেতভাবে ধ্যান করব, এবং এই ধ্যানটি করার পরে এই কাগজটি সবাই নিজের কাছে রেখে যে যার বাড়িতে সকাল সন্ধ্যে একটু বসার প্র্যাকটিস করা। এবং বসা প্র্যাকটিস করা মানে হচ্ছে নিজের সঙ্গে নিজেকে সময় কাটানো। আমার ভেতরে কি চলছে না চলছে, আমার মনটা কতটা অশান্ত হয়ে আছে
সেটা আমি শান্ত করার চেষ্টা করলে তবেই বুঝতে পারবো, তার আগে বুঝতেই পারবো যে আমার ভেতরে কি কি চিন্তা চলছে, কি ধরনের চলছে, আমার চিন্তার প্রভাব কোন থেকে চলছে, কি ভাবছিলাম আর কি ভাবতে শুরু করলাম। ধ্যানে শুরু হয়, ধ্যান শুরু করলাম সেরকম অবস্থায় ধ্যানে 5 মিনিট ঘরে চলে গেছি ডিব্রুগড় বাজারে। এটা হয়, সবার ক্ষেত্রে হয়। তো এই যে আবার ডিব্রুগড় বাজার থেকে টেনে এনে মনটাকে আবার শ্রীরামকৃষ্ণের পাদতলে নিয়ে আসা, আমি বারবার করতে করতে একসময় মন ভাবে ধর এই লোকটা খালি আমাকে আবার টেনে নিয়ে আসে, তার চেয়ে বাবা এখানেই পড়ে থাকে। এটি আস্তে আস্তে হবে, এটি রেগুলার প্র্যাকটিস। কিন্তু ওই যে বলা হলো প্রথমে কিন্তু 1-2 ঘন্টা ধারণ করার চেষ্টা কেউ করতে যাবেন না। প্রথমে খুব ধীরে ধীরে হবে, 10 মিনিট, এটি হয়তো 1 মাস চললো, তারপরে 15 মিনিট, তারপর 2 মাস চললো, তারপরে 20 মিনিট, এইভাবে। যদি একবারে কেউ করতে চায় তাহলে কিন্তু হিতে বিপরীত হওয়ার একটা চান্স আছে। সবার যা হবে তা বলছি, কেউ খুব হয়তো সুন্দর আরাম নিয়ে বসেছে, সে হয়তো বসলো আর তার ধ্যান ঈশ্বরের পাদপদ্ম লীন হয়ে গেল, এটা হতেই পারে। কিন্তু ফর দ্য কমন প্র্যাকটিস, সমস্ত যে রুলস দেওয়া হয় ওতে কমন পিপলের জন্য দেওয়া, তার তো হচ্ছে ধ্যান খুব আস্তে আস্তে খুব ধীরে ধীরে হতে থাকবে। তো এখন ধ্যানটা গেল, এই যে একটা রিপোর্ট চাওয়া ছিল, রিপোর্টটা কি এসেছে সবার? ওই রিপোর্টটা একটু